তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। কারণ উনি ওখানে ভিতরে থেকেই যে কোনোভাবে উনি 7 মাস পর তার ছেলের কণ্ঠ শুনতে পায়। ওখানে র্যাবের এক কর্মকর্তার ফোন দিয়ে সে কথা বলতে পারে। গুম পরিবারের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আসলে আপনারা যদি তুলে ধরেন তো এটা পৃথিবীর ইতিহাসে বিরল হবে যে তাদের যে কষ্টের কাহিনী এটা পৃথিবীর কোনো ইতিহাসের সাথে কোনো কিছুর সাথে আপনারা মিলাতে পারবেন না। এত মর্মান্তিক, এত নির্দয়। তো আমরা আসলে চাই, আমরা এসছি, আমাদের আসলে এখন চাওয়া পাওয়ার আর কিছু নেই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এই জন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে। অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে, অথবা ও আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। কারণ আমি গত 2 দিন আগেও আমি গিয়েছিলাম, ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। কারণ উনি ওখানে ভিতরে থেকেই যে কোনোভাবে উনি 7 মাস পর তার ছেলের কণ্ঠ শুনতে পায়। ওখানে র্যাবের এক কর্মকর্তার ফোন দিয়ে সে কথা বলতে পারে। আমি তো খুব অবাক হয়ে যাই যে সে কথাও বলছে তার মার সাথে, এবং এটাও বলছে যে মা আমাকে এখানে চোখ বেঁধে হাত বেঁধে রেখেছে এবং আমাকে বলেছে তারা ছেড়ে দিবে। কিন্তু তখনও ছাড়েনি। এই মা ওই নাম্বারে তার 2 থেকে 3 বার কথা হয়, তারপর নাম্বার আর ধরে না। কিছুদিন আগে ফোন দিয়েছিল, সে র্যাবেই আছে কিন্তু সে অস্বীকার করে। তো আসলে ওখানকার বিষয়গুলো ক্লিয়ার হতো, কনফিউশন থাকতো না, কোনো মায়ের, কোনো বাবার, কোনো স্ত্রীর কনফিউশন থাকতো না যে আমার স্বামী বেঁচে আছে না, হয়তো বা তারা সেখানেও আছে। তো এই জিনিসগুলো উন্মুক্ত হওয়া জরুরি। হ্যাঁ বলেন ভাই। আমি নিজে গুমের শিকার হয়েছিলাম। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়। নির্মম অত্যাচার হয় সেখানে, ইলেকট্রিক শক দেওয়া হয় এবং ভয়াবহ বর্ণনা। এগুলো আমি আগেও অবগত, আপনারা হয়েছেন। এগুলো আসলে 1 মিনিটের, সেখানে আমাদের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের আমাদের কথা রয়েছে এবং অত্যাচারের বর্ণনা রয়েছে। এগুলো এত শর্ট টাইমে আসলে বলা সম্ভব না। এগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে। এই জন্য প্রত্যেকজনের কষ্টের, প্রত্যেকজনের সদস্যর হয়ে আমি এটুকু বলতে চাই, আপনারা আয়নাঘরগুলো উন্মুক্ত করার জন্য বলুন। এবং অবশ্যই বাংলাদেশে একজন আইনজীবী হিসাবে মনে করি যে এটা আসলে গুমের যে ডেফিনেশন এবং আমাদের প্রচলিত আইনের যেটা রয়েছে, হ্যাঁ, কিডন্যাপিং আর অ্যাবডাকশন, এটা আসলে কাভার করে না। সো গুমের আলাদা। আমি আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খানকে করেছে এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হককে করেছি এবং সাবেক আইজি একেএম শহীদুল হককে করেছি এবং 5 নম্বরে যাকে করেছি সাবেক র্যাবের ডিজি। টোটাল 5 জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরও 20-25 জন। না আমাদেরকে জানানো হয়নি, এখন আড়ালে হয়েছে কিনা আমি জানি না। এবং আমি প্রথম মামলা আমি 14ই অগস্ট করি, প্রথম সিএমএম কোর্টে মামলা করি। এরপর কিন্তু আমি যেহেতু আইন নাই সেই হিসাবে এটা আমি কিন্তু রিপ্রেজেন্টেশন জমাও দিই, এগুলো বলেছি এর আগে। ওই হিসাবে গুম কমিশন করা হয় এবং আপনার এই যে আপনার এটা যে মানবতা বিরোধী অপরাধ, এটাও সংশ্লিষ্ট করা হয়। আর এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সেটাই না, আমরা আর চাচ্ছি যে এটা করা হোক, দ্রুত করা হোক। বাধা বিষয়টা আসলে তারা যদি আরেকটু এগিয়ে আসে, তারা কাজ করছেন, আমি বলবো না তার কাজ করছে না, তারা স্বাধীন কমিশন করেছেন। হ্যাঁ, তারা এটা যে গুমটা যে এটা মানবাধিকার বিরোধী একটা অপরাধ, এটাও তারা করেছেন। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে। তবে আমরা চাচ্ছি উন্মুক্তর বিষয়টা একটু দ্রুত করা হোক।